আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের এবং দূরের, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা এই লাইভটি শুনতেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে কথা ছিল যে লার্ন ইংলিশ উইথ রফিক স্যার এই পেজের পক্ষ থেকে একটি লাইভ করা হবে এবং লাইভের বিষয়বস্তু ছিল হলো হাউ টু রিড ইংলিশ টেক্সট বুক, ইংরেজি টেক্সট বুক। আমরা সবাই জানি যে এইচএসসির প্রথম বর্ষের ক্লাস গত সপ্তাহে শুরু হয়েছে। ক্লাস শুরু হয়েছে এবং এই ইংরেজির জন্য আমাদের 200 মার্ক বরাদ্দ আছে, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাসগুলো আমি নিচ্ছি এবং প্রথম পত্রের ক্লাসগুলো আমাদের কলেজের যদি বিশেষ করে হয় শেখ ফরিদ স্যার নিচ্ছেন। তো ইংরেজি প্রথম পত্রের বইটি কিভাবে আরও সুন্দরভাবে পড়া যায় সেই ব্যাপারে আজকে কিছু কথা বলবো, আর স্যারও তার আলোচনার মধ্যে সেই বিষয়গুলো তুলে আনবেন। তো চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে ইংরেজি টেক্সট বইটি আছে, ইংলিশ ফর টুডে বইটি। এই ইংলিশ ফর টুডে বইটি পাবলিশ করেছে হলো এনসিটিবি কর্তৃপক্ষ এবং এই বইটি 2015 সালে প্রথমবারের মতো পাবলিশ হয় এবং 2020 সালের সেপ্টেম্বর মাসে আবার একটা রিভাইজড এডিশন আমাদের হাতে আসে। তো রিভাইজড এডিশনে আসলে তেমন কিছুই হয়নি। রিভাইজড এডিশনে আমাদের জাস্ট কিছু ইউনিটগুলোকে রিশাফল করা হয়েছে। যেমন ইউনিট 4 আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিলেশনশিপ, এটা গত বছরের বইটিতে এটা ইউনিট 7-এ ছিল। আবার ইউনিট 7-এ আমাদের ট্রাফিক এডুকেশন, ইউনিট 7-এ যেটা ছিল সেটা আবার আমাদের ইউনিট 4-এ নিয়ে আসা হয়েছে। এইভাবে একটু চেঞ্জ আনা হয়েছে। তারপরে হলো আর্ট অ্যান্ড মিউজিক, এটা আমাদের পুরাতন বইয়ে হলো ইউনিট 13-তে ছিল। আবার এইটা হলো নতুন বই, এটা ইউনিট 5 বানানো হয়েছে, আর ইউনিট 5-এ আবার ইউনিট 5-কে ফুড অ্যাডাল্ট্রেশনকে নিয়ে যাওয়া হয়েছে ইউনিট 13-এর মধ্যে। এইভাবে বেশ কিছু পরিবর্তন আসছে, কোনো মৌলিক কোনো পরিবর্তন না, জাস্ট আমাদের ইউনিটগুলো রিশাফল করা হয়েছে। তো আমি আসলে দেখাবো যে আমরা এই টেক্সট বইটি কীভাবে আরও সুন্দরভাবে পড়তে পারি, ছাত্রছাত্রীরা কীভাবে এই টেক্সট বইটি থেকে আরও বেশি উপকৃত হতে পারে। যেমন আমরা যদি ইউনিট অনকে নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট অনটা হলো পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। তো যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ইতিহাস সৃষ্টি করেছেন এরকম একটি ইউনিট করা হয়েছে এবং সেখানে আমরা লেসন অনটা দেখতে পাচ্ছি। তো দ্য আনফরগেটেবল হিস্ট্রি, যে ইতিহাস ভুলে যাবার নয়। তো সেখানে হলো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখছি এবং তিনি 7ই মার্চ 1971 সালের যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানের ছবি দেখতে পাচ্ছি। তো আমরা একটা টেক্সটের প্রধান অংশে প্রবেশের আগে দেখতে পাচ্ছি যে সেখানে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আছে। যেমন লুক অ্যাট দ্য ফটোগ্রাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিভিং দ্য 7th মার্চ 1971 হিস্টোরিক স্পিচ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার। এখানে বেশ কিছু প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আমাদের হলো যদি আমরা সমাধান করতে পারি, আমরা কিন্তু এখান থেকে কিছু এডিশনাল ইনফরমেশন আমরা পেতে পারি। এরপরে হলো আমরা যদি টেক্সটটাতে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাই ব্রাদার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তো আমরা প্রত্যেকটা লাইন যদি অ্যানালাইজ করে পড়তে পারি তাহলে অত্যন্ত সুন্দর হবে। যেমন আমাদের আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, এই বাক্যটি একটা হলো সিম্পল বাক্য আছে এবং এখানে বেশ কিছু আমাদের নতুন শব্দ আছে, স্ট্যান্ড আছে, তারপরে হার্ট আছে, ওভারফ্লোয়িং আছে, গ্রিফ আছে। তো আমরা যখন পড়ব তখন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা শব্দ, এই শব্দটার এটার রুট জানতে হবে। রুট জানার সাথে সাথে আমরা হলো এর অন্যান্য যে ডেরিভেটিভসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, সেগুলো আমরা আয়ত্ত করতে পারি। একই সাথে প্রত্যেকটা শব্দের বাংলা মিনিং সুন্দরভাবে এবং সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে গ্রিফ, এই গ্রিফ শব্দের বাংলা অর্থ হলো দুঃখ। তো এই গ্রিফ শব্দের সিনোনিম কি হতে পারে? সরো হতে পারে, মাইজারি হতে পারে। আবার যদি এটার অ্যান্টোনিম বলা হয় তাহলে এটার অ্যান্টোনিম হ্যাপিনেস হতে পারে, কমফোর্ট হতে পারে। আচ্ছা,
তো এইভাবে করে আমাদের কি করতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম এবং আমাদের ডেরিভেটিভসগুলো বা একটা শব্দ যে কীভাবে নাউন হয়, আবার সেটা থেকে ভার্ব হয়, কীভাবে অ্যাডজেক্টিভ হয়, সেটা থেকে অ্যাডভার্ব হয়, সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছে সম্ভবত নাবিলা জয়েন করেছে, শামসুল ইসলাম ইমরান ভাই জয়েন করেছে। থ্যাংক ইউ টু মাচ ইমরান ভাই। হ্যাঁ, আশা করি এটাকে শেয়ার করে দিবেন। তো ইমরান ভাই আমাদের নোয়াখালী সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক এবং আমার খুব কাছের বড় ভাই, আবার বন্ধু, দুটোই বলা যায়। তিনি আবার 38তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো এরপরে আমরা যদি টেক্সটটা আমরা যখন শেষ করব, তারপরে আমরা কিছু কোশ্চেন্স দেখতে পাবো, যে এখানে কিছু কোশ্চেন্স আছে যে হোয়াট ফিচার্স অফ স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোস্ট, ওয়াই, হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ। এই প্রশ্নগুলো আমাদের একই সাথে সলভ করতে হবে। তো এরপরে হলো ফারাদিবা লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আছো। এরপরে দেখো এখানে 5 নম্বরে আমাদের 4 নম্বরে একটা কাজ দিয়েছে যে ইউ, তারপরে উই, 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 এখানে কিছু প্রোনাউন্স আছে। এই প্রোনাউন্সগুলো যদি আমরা কাকে রেফার করা হয়েছে, তাহলে যদি আমরা সেটা বুঝতে পারি, তাহলে আরও কী হবে, আরও হলো আমাদের প্রোনাউন রেফারেন্স নামে একটা টপিক আছে আমাদের ইংলিশ সেকেন্ড পার্টে, সেই টপিকটা বোঝাটা আমাদের জন্য আরও সহজ হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে বলছে যে ইউ ইন লাইন টু, ইউ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, আমরা যদি দেখতে পাই, আমরা এই যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, এই যে ইউটা আছে এখানে, এই ইউটা দিয়ে কিন্তু আসলে বোঝানো হচ্ছে কাকে, দ্য কমন পিপল। আই স্ট্যান্ড বিফোর ইউ, বিফোর দ্য অডিয়েন্স আর বিফোর দ্য লিসনার্স, তাহলে ইউ দ্বারা লিসনারদের বোঝানো হচ্ছে বা অডিয়েন্সকে বোঝানো হচ্ছে। তারপরে আবার এখানে আরেকটা ইউ আছে, দেখো, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ। হ্যাঁ, তাহলে এখানে ইউ দ্বারা বোঝানো হচ্ছে কাকে, দ্য কমন পিপলকে বা অডিয়েন্সকে বা পাবলিককে বোঝানো হচ্ছে। তো এরপরে হলো আমরা বেশ কিছু 5 নম্বরে একটা কাজ দেখতেছি যে একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টের সাথে আমাদের বেশ কিছু ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। সেই ঘটনাগুলো কিভাবে সেই ঘটনাগুলো যদি আমরা আরও একটু বিস্তারিতভাবে জানতে পারি, তাহলে আমাদের কিন্তু টেক্সটটা জানাটা আরও কমপ্লিট হয়। মানে মনে রাখতে হবে যে এই রিডিং টেক্সটটা শুধু নিছক একটা টেক্সট না, এর সাথে আমাদের ইতিহাস আছে, এর সাথে আমাদের কালচারাল সম্পর্ক আছে, এর সাথে আমাদের হিস্টোরিক সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো যদি আমরা সুন্দরভাবে রিয়ালাইজ করতে পারি, সুন্দরভাবে বুঝতে পারি, সুন্দরভাবে জানতে পারি, তাহলেই একটা টেক্সট পড়া আমাদের সার্থক হবে। তো 1958-এর কথা যদি বলি, তাহলে কি হয়েছিল, এই সময় আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান মার্শাল ল জারি করেছিল। 1966-এ কি হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লঞ্চ 6 পয়েন্ট ডিমান্ড বা 6 পয়েন্ট মুভমেন্ট, তিনি 6 দফা শুরু করেছিলেন। 23 ফেব্রুয়ারি 1969 গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। 7 ডিসেম্বর 1970। আচ্ছা, এখানে কি হয়েছিল, আমাদের সাধারণ নির্বাচন হয়েছিল। 25 মার্চ 1971 এখানে অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল। অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী করেছিলেন, হি ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘটনাগুলো এর সাথে কিন্তু জড়িত আছে। এরপরে আমরা যদি 6 নাম্বার কাজটা দেখি, যে মেক 3 সেপারেট লিস্ট অফ বঙ্গবন্ধুস ডাইরেক্টিভস টু ডিফারেন্ট সেকশনস অফ পিপল। আমরা জানি যে বঙ্গবন্ধু স্পিচের মধ্যে কমন পিপল বা সাধারণ মানুষদের জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন, অফিস এমপ্লয়ীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন এবং পাকিস্তানি আর্মিদের জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন। ফর এক্সাম্পল, তিনি আর্মিদেরকে বলেছিলেন যে তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। তো এই ধরনের কিছু নির্দেশনা আছে। তো এরকম 3টা করে নির্দেশনা তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো এইভাবে করে যদি আমরা টেক্সটটাকে অ্যানালাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়াটা খুব চমৎকার হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন কামরুজ্জামান স্যার। কামরুজ্জামান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তারপরে হলো এখানে 7 নম্বরে একটা কাজ আছে, সি দ্য গ্রিড বিলো। আচ্ছা, তো সি দ্য গ্রিড বিলো, এখানে 2টা গ্রিডে কিছু জিনিস এনেছেন, কজেস অ্যান্ড ইফেক্টস। যেমন এখানে কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। পিপল ভোটেড ফর বঙ্গবন্ধু অ্যান্ড আওয়ামী লীগ, তো মানুষ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। এখন এটার কারণটা কী ছিল, এটা বলতে হবে। আবার আইয়ুব খান প্রোক্লেম মার্শাল ল, আইয়ুব খান মার্শাল ল জারি করেছিল, তার প্রভাবটা কী ছিল, ইফেক্টটা কী ছিল। তো আইয়ুব খান মার্শাল ল জারি করেছিল কেন, আমরা জানি যে টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, হ্যাঁ, মানে 10 বছরের জন্য আমাদেরকে দাস বানিয়েছিল এই মার্শাল ল জারি করে, এই সামরিক আইন জারি করে। এরপরে কিন্তু দেখো যে 8 নম্বরে আছে যে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য মেজর ইভেন্টস লিডিং টু মার্চ 7, যে
মানে 7ই মার্চ 1971 এই যে দিনটা আমরা পেয়েছি, এই দিনটা কিন্তু একদিনে আসে নাই। এটা কিন্তু বিভিন্ন ঘটনার একটা বিভিন্ন ঘটনার একটা মানে পরিণতির ঘটনা। তো এই পরিণতিটা 7ই মার্চ পর্যন্ত আসতে আসতে আমাদের কী কী ঘটনা ছিল, সেই ঘটনাগুলোকে মানে নিয়ে আমাদের একটা কী করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো তোমরা যদি এই প্যারাগ্রাফটা বাসায় বানিয়ে ফেলো বা বাজারের কোনো হেল্পিং বই থেকে সাহায্য নিতে পারো বা শিক্ষকের সাহায্য নিতে পারো বা কোনো বড় ভাই বা বড় অপর সাহায্য নিয়ে করতে পারো, তাহলে কিন্তু আমাদের এই রাইটিং অংশটাও কিন্তু আমাদের কি হলো, সুন্দর হয়ে গেলো একই সাথে। এবং এখান থেকে মনে রাখতে হবে যে এখানে আমাদের শুরুতে একটা সি নাম্বারে কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্পিচ, এই স্পিচের গুরুত্ব কী। এটা থেকে কিন্তু পরীক্ষায় প্যারাগ্রাফ এসে থাকে। আমাদের ইন্টারমিডিয়েট যে পরীক্ষা হয় বা এইচএসসি পরীক্ষা হয়, সেখানে কিন্তু একটা প্যারাগ্রাফ এসে থাকে যে ইম্পর্টেন্সি অফ দ্য 7th মার্চ স্পিচের একটা গুরুত্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাটাইট ফাইটার টু প্রেসিডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেলসন ম্যান্ডেলা তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যোদ্ধা থেকে তিনি কীভাবে প্রেসিডেন্ট হলেন, সেই ঘটনাটা এখানে তুলে এনেছেন। তো এখানে দেখো শুরু হয়েছে জোহানেসবার্গ রয়টার্সের একটা নিউজ রিপোর্ট থেকে এটা আনা হয়েছে। তো আমরা এটা পড়ার আগে যদি রয়টার্স সম্পর্কে আমরা গুগল করে কিছু জেনে নিই, তাহলে আমরা রয়টার্স সম্পর্কেও কী করতে পারলাম, জানতে পারলাম। এরপরে আমরা এখানে একটা লাইন ফর এক্সাম্পল আমরা পড়ি যে নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of appetite to a multiracial democracy। আচ্ছা, এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা কী করেছেন, নির্দেশনা দিয়েছেন বা তিনি পথ দেখিয়েছেন, সাউথ আফ্রিকাকে তিনি নিয়ে গিয়েছেন। হ্যাঁ, তাহলে সাউথ আফ্রিকা সম্পর্কে আমাদের জানতে হবে, সাউথ আফ্রিকার রাজধানী কী সেটা সম্পর্কে জানতে হবে, সেই দেশের কালচারাল, ইকোনমিক, পলিটিক্যাল সিচুয়েশন সম্পর্কে জানতে হবে। তারপরে সেখানে যে সাদা কালোর বৈষম্যের বিষয়টি ছিল, সেই বিষয়টি একদম গোড়া থেকে আমাদের জানা দরকার। আচ্ছা, এরপরে দেখো বলছে কি ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপাটাইট মানে হলো দ্য ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, ব্ল্যাক এবং হোয়াইট, সাদা এবং কালোর মধ্যে যে বৈষম্য সৃষ্টি করা, সেটাকে অ্যাপাটাইট বলে। তো অ্যাপাটাইট সম্পর্কে আমাদের আরও বেশি জানতে হবে। এরপর সেটা মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্র। তো বহুজাতিক গণতন্ত্র, হোয়াট ইজ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্র বিষয়টি কী সেটা আমাদের বোঝা দরকার। তারপরে বহুজাতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য কী, হ্যাঁ সেটাও আমাদের কী করতে হবে, একই সাথে বুঝতে হবে। এরপরে একটা শব্দ আছে দেখো, অ্যাজ অ্যান আইকন অফ পিস, হ্যাঁ শান্তির একটা প্রতীক। তো আইকনের সিনোনিম জানা দরকার, অ্যান্টোনিম জানা দরকার। পিস শব্দটা কি, একটা হলো নাউন, তো পিসের অ্যাডজেক্টিভ হলো পিসফুল, পিসের অ্যাডভার্ব হলো পিসফুল্লি। তো আমাদের কি করা উচিত, আমাদের এই যে মানে ডেরিভেটিভসগুলো, সেগুলো আমাদের বারবার কী করা দরকার, বোঝা দরকার। এরপরে দেখো রিকনসিলিয়েশন একটা নতুন শব্দ আছে, অত্যন্ত চমৎকার শব্দ এবং টোটালি নতুন শব্দ। তো এই রিকনসিলিয়েশন শব্দটি নাউন, এর ভার্ব হলো রিকনসিলিয়েটরি, আর একটা নাউন আছে। হ্যাঁ, তো তারপরে একটা শব্দ আছে দেখো এমবডি শব্দটা একটা ভার্ব। হ্যাঁ, তো এমবডির নাউন হলো এমবডিমেন্ট। আচ্ছা, তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের কি করতে হবে, ধরে ধরে শিখতে হবে। আচ্ছা, শেখার পরে দেখো এখানে আমাদের একটি কাজ দিয়েছে। কাজ কি দেখো, হোয়াট ডাজ অ্যাপাটাইট রেফার টু ইন দ্য টাইটেল, যে এই টাইটেলে অ্যাপাটাইট যে বিষয়টি আছে, শব্দটি আছে, সেটা দ্বারা আসলে কি বোঝায়। এখানে আমরা 4টা শব্দ দেখছি, অ্যাপার্ট দেখছি, ডিস্টেন্স দেখছি, ডিসক্রিমিনেশন দেখছি, ডায়ালগ দেখছি। আমরা সবাই বুঝতে পারতেছি অ্যাপার্ট মানে আলাদা বা দূরে, ডিস্টেন্স মানে দূরত্ব, তারপরে হলো ডায়ালগ মানে হলো কথোপকথন, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। আমরা সবাই বুঝতে পারছি যে অ্যাপাটাইটের সিনোনিম আনসারটা হবে কি, ডিসক্রিমিনেশন। এরপরে বলছি কি দেখো, এরপরে হলো আমাদের এখানে এই যে একটা প্রশ্ন আছে, রেজ ডিসক্রিমিনেশন ইন লাইন রেফার্স টু, রেজ ডিসক্রিমিনেশন দ্বারা কি বোঝা যায়। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, মানে বর্ণ গোত্র বৈষম্য, ধর্ম, রং ইত্যাদির ভিত্তিতে কী করা, ভিন্নতা সৃষ্টি করা। তো আমাদের কিন্তু এই রেজ ডিসক্রিমিনেশনের সিনোনিম কিন্তু আমাদের এইটা হবে। আচ্ছা, এরপরে হলো, তো এখানে বেশ কিছু কি আছে, এখানে আমাদের কিছু মডেল কোশ্চেন্স দিয়েছে, সেই কোশ্চেন্সগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পারি। এবং তোমাদের মনে রাখতে হবে যে আমাদের ফার্স্ট প্যাসেজ থেকে যে প্রশ্ন এবং 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এবং 10 নম্বরের কি দেওয়া হবে, 10 নম্বরের হলো কোশ্চেন দেওয়া হবে। তো এই 5 নম্বর যে 5টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে, এই 5টা এমসিকিউ প্রশ্নের মধ্যে 3টাই কিন্তু থাকবে কি, মানে 3টাই
হলো আমাদের তিনটাই থাকবে হলো আমাদের ইয়া থেকে, আমাদের তিনটা বা চারটাও অনেক সময় থাকে আমাদের সিনোনিম অ্যান্টোনিম টাইপের প্রশ্ন দিয়ে। তো এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম টাইপের প্রশ্ন, এটা কিন্তু আমাদের মানে বিহেভিয়ারের রূপ হলো অ্যামিজার ওয়াজ ওয়্যার। তো যদি প্রেজেন্ট হয় তখন অ্যামিজার, যখন পাস্ট হয় তখন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ম্যান্ডেলা, এখানে ম্যান্ডেলার সাথে কি হবে? আচ্ছা, এরপরে আমরা বলতেছিলাম যে তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্বের একটা কাজ আছে, সেই কাজটাও যদি আমরা করি তাহলে সেকেন্ড পার্টের কি হবে, কিছু উপকার আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে ম্যান্ডেলা আমাদের ওয়াজ হবে, ওয়াজ অ্যামং দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট আর্মড রেজিস্ট্যান্স। আর্মড রেজিস্ট্যান্স শব্দটার অর্থ হলো আমাদের কি বলে, সশস্ত্র আন্দোলন। আচ্ছা, এরপরে দেখো হি লিভ আছে, তো লিভের পাস্ট টেন্স হলো লেফট, তো আমরা লেফট হবে কারণ এগুলো সব অতীতের ঘটনা। হি লেফট সাউথ আফ্রিকা অ্যান্ড ট্রাভেল দ্য কন্টিনেন্ট, এবং সে এই পুরো মহাদেশটা ঘুরে বেরিয়েছেন। স্টার্টিং গেরিলা ওয়ারফেয়ার অ্যান্ড বিল্ডিং সাপোর্ট ফর দ্য ANC। আচ্ছা, গেরিলা ওয়ারফেয়ার মানে হলো গেরিলা যুদ্ধের টেকনিক। ব্র্যান্ডেড এ টেররিস্ট বাই হিজ এনিমিস মানে হলো তার যারা শত্রু ছিল তারা তাকে টেররিস্ট নাম দিয়েছে। টেররিস্ট নাম দেওয়ার পরে কী করছে দেখো, বলছে যে ম্যান্ডেলা সেন্টেন্স মানে হলো দণ্ডাজ্ঞা দেয়া, তার মানে সে কিন্তু নিজে দণ্ডাজ্ঞা দেয়নি বরং তাকে দেয়া হয়েছে, তার মানে আমাদের প্যাসিভে করতে হবে। সো তাহলে আমরা কি করব, আমরা করব ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে তাকে মানে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। এরপর দেখো বলছে কি, দেখো অ্যাজ দেই আইসোলেটেড ফ্রম মিলিয়ন্স অফ কান্ট্রিম্যান, অ্যাজ দে সাফার আছে, তাহলে কি হবে, সাফার্ড হবে, অ্যাজ দেই সাফার্ড হবে, পাস্ট টেন্সে হবে। তারপরে হি ইমপ্রিজন অন রোভেন আইল্যান্ড, রোভেন ইমপ্রিজন শব্দের অর্থ হলো অন্তরীণ করা বা কারাগারে আবদ্ধ করা, তাহলে হি ওয়াজ ইমপ্রিজনড অন রোভেন আইল্যান্ড। আচ্ছা, তাকে রোভেন আইল্যান্ডে কী করা হয়েছিল, ইমপ্রিজন করা হয়েছিল, পেনাল কলোনি অফ কেপ টাউন ওয়ার হি, এখানে নেক্সট 18 ইয়ার্স আছে বিদায় হি উড স্পেন্ড দ্য নেক্সট 18 ইয়ার্স বিফোর বিং মুভ টু মেইনল্যান্ড প্রিজনস। আচ্ছা, এরপরে হলো রিড দ্য জাম্বল টেক্সট অ্যান্ড রিয়ারেঞ্জ ইট ইনটু আ কোহেসিভ প্যারাগ্রাফ, মানে এখানে এলোমেলো করে বাক্যগুলো দেওয়া আছে, তো তোমাকে এটা সাজাতে হবে, অনেকটা রিয়ারেঞ্জ টাইপের বিষয়, যে রিয়ারেঞ্জটা তোমাদের পরীক্ষাতে আসে এবং সেখানে 8 নাম্বার বরাদ্দ আছে তোমাদের জন্য। এরপরে দেখো বলছে কি যে 7 নম্বরে একটা কোশ্চেন্স আছে, নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য ক্লুজ গিভেন ইন দ্য বক্স দেয়ার অন এক্সট্রা ওয়ার্ড দ্যান ইজ নেসেসারি। তো এখানে হলো উইথ ক্লু করেছে, একটা কি করেছে বলো, একটা উইথ ক্লু করেছে। তো আমরা সবাই জানি তোমাদের জন্য উইথ ক্লুতে 5 নাম্বার বরাদ্দ আছে। তো উইথ ক্লুতে কী হবে, শব্দ দেয়া থাকবে, সেইটা তোমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো আমরা কিন্তু এটা সলভ করতে হবে আমাদের, আমরা যদি এটা সলভ করি তাহলে কি হলো, আমাদের এমনও হতে পারে যে ফাইনাল পরীক্ষাতে যে উইথ ক্লুটা আসবে সেটা এইটাই চলে আসতে পারে, তোমার ভাগ্য যদি ভালো হয়ে যায়। এবং মনে রাখতে হবে যে উইথ ক্লু বা উইদাউট ক্লু এটা কিন্তু টেক্সট বই থেকে দিতে পারে, টেক্সট বইয়ের বাহির থেকেও দিতে পারে, যদিও দেয়ার নিয়ম টেক্সট বইয়ের বাহির থেকে, কিন্তু অনেক বোর্ডই কিন্তু টেক্সট বই থেকেও দিয়ে দেয় পরীক্ষাতে। এরপরে দেখো 8 নম্বরে একটা প্রশ্ন আছে, নাও ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য টেক্সট বিলো ইউজিং সুইটেবল ওয়ার্ডস। এখানে কিন্তু তোমাকে উইদাউট ক্লু করতে হবে, আর উইদাউট ক্লু কিন্তু তোমাদের জন্য 10টা প্রশ্নে 10টা গ্যাপের জন্য 10টা মার্ক বরাদ্দ। তার মানে তোমরা এর গুরুত্ব নিশ্চয়ই উপলব্ধি করতে পারতেছো। মানে তোমাদের মানবন্টনটা হলো, মানে ফার্স্ট একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে এমসিকিউ 5 নাম্বার, কোশ্চেন হলো 10 নাম্বার, 10 + 15, এরপরে এমসিকিউ মানে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু হলো আমাদের 5, এই হলো 20, এরপরে উইদাউট ক্লু হলো আবার 10, এই 30 নাম্বার। তো এখানে কিন্তু আমরা 30 নাম্বার পেয়ে যাই যদি আমরা টেক্সট বইগুলোকে ভালোভাবে কি করতে পারি, সমাধান করতে পারি। এরপরে আমাদের একটা লেসন 3টা আমরা একটু দেখি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা দ্য ফার্স্ট উইমেন হু ওয়েন্ট স্পেস, প্রথম নারী যিনি স্পেসে গিয়েছিলেন। এরপরে হলো আমাদের সাথে যুক্ত হয়েছেন আলী হোসেন স্যার, উনি ভান্ডারিয়া সরকারি কলেজের ফিজিক্সের প্রভাষক। স্যারকে অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন যুক্ত হওয়ার জন্য। এরপরে দেখো, এরপরে হলো কল্পনা চাওলা হলো, হ্যাঁ, এখানে একজনে প্রশ্ন করছে যে উইথ ক্লুতে কোনো ওয়ার্ড অ্যাড করতে হবে কিনা। হ্যাঁ, উইথ ক্লুতে অনেক সময় তোমার গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ তোমাকে করতে হতে পারে, মানে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ, তোমাকে প্রথমে শব্দটা চয়েস করতে হবে, এরপরে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ আনা লাগতে পারে, যেমন প্রেজেন্ট থেকে পাস্ট করা লাগতে পারে, অথবা মানে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা লাগতে পারে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করা লাগতে পারে, এরপরে হলো আমাদের কন্টিনিউয়াস টেন্সে নেওয়া লাগতে পারে, এই কাজটা তোমাকে করতে হতে পারে। তো আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে দেখতে পাচ্ছি, এরপরে আমরা কল্পনা চাওলাকে দেখতে পাচ্ছি।
তো এখানে দেখো যে এখানে যে কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে তোমরা যদি শুধু টেক্সটটা পড়ে চলে যাও তাহলে কিন্তু হবে না, তোমাদের আরও কিছু কাজ আছে টেক্সট বইয়ে। অর ডু দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনিং, ইউ ক্যান ইউজ এনি নাম্বার অফ ওয়ার্ডস টু এস্টাবলিশ দ্য মিনিং। আচ্ছা, এখানে বলছে যে দেখো এখানে বেশ কিছু জটিল জটিল শব্দ আছে, আইসোলেশন আছে, সেন্ট্রিফিউজ আছে, স্পেসক্রাফট আছে, লঞ্চ আছে, কসমোনট আছে। আমি একবার করে বলে দেই অর্থগুলো। আইসোলেশন মানে একাকিত্ব, সেন্ট্রিফিউজ মানে এটা বিমানের একটা অংশ, স্পেসক্রাফট মানে মহাকাশবিদ্যা, লঞ্চ মানে শুরু করা বা যাত্রা আরম্ভ করা, কসমোনট মানে হলো অ্যাস্ট্রোনট বা নভোচারী। কসমোনট শব্দটা মানে আমেরিকাতে বলা হয় অ্যাস্ট্রোনট, আর যখন এটা রাশিয়াতে ব্যবহার হয় তখন বলা হয় কসমোনট। তো কসমোনট এবং অ্যাস্ট্রোনট, তোমরা কিন্তু নীল আর্মস্ট্রংয়ের মাধ্যমে এই শব্দগুলোর সাথে পরিচিত। এরপরে স্পেস স্যুট মানে মহাকাশে যাওয়ার পোশাক, নজিয়া মানে বমি বমি ভাব, অ্যারোসল হলো আমাদের আকাশের উপরে একটা লেয়ার আছে যেটাকে অ্যারোসল লেয়ার বলে। এবার রেজিভ মানে শাসনকাল, লেজিসলেচার মানে আইনসভা, অ্যাডপ্ট মানে হলো গ্রহণ করা, ওয়েটলেস মানে ওজন শূন্যতা, ম্যালফাংশন মানে মানে ঠিকভাবে কাজ না করা, ইলফেটেড মানে দুর্ভাগ্যপ্রীত, তারপরে হলো ডিসইন্টাগ্রেট। এখানে ডিসইন্টাগ্রেট বানানটা ভুল আছে, বানানটা ইন্টিগ্রেট না ডিসইন্টাগ্রেট হবে, মানে হলো ভেঙে ভেঙে টুকরো হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া। আচ্ছা, তো বলছি কি দেখো, তো এই শব্দগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, একই সাথে শিখতে হবে, এবং এগুলো কিন্তু বেশ স্মার্ট ওয়ার্ড। কারণ হলো এই বইটা কিন্তু করা হয়েছে খুবই মানে আধুনিক সময়ের বেশ কিছু আইডিয়া নিয়ে। এই দেখো ডিসইন্টাগ্রেটেড বানানটা হলো টেক্সট বইয়ের মধ্যে এইভাবে, যে কলাম্বিয়া ডিসইন্টাগ্রেটেড শব্দের অর্থ হলো ভেঙে ভেঙে কি হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া। তো এই যে ইন্টিগ্রেট আছে, এখানে বানানটা একটু মিস্টেক হয়েছে, স্পেলিং মিস্টেক মানে টাইপিং মিস্টেক। এরপরে দেখো বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে তোমাদের কিন্তু মানে এই বইটা কিন্তু কমিউনিকেটিভ ফরম্যাটে লেখা। এই যে দেখো তোমাদের কিন্তু এখানে আমি একটু দেখাই, তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এই যে অ্যাজ দ্য ফোকাস ইজ অন দ্য কমিউনিকেটিভ ফাংশনস, মানে এই যে বইটা লেখা হয়েছে সেই বইটার মূল ফাংশনটা কিন্তু কমিউনিকেটিভ ফাংশন। আর কমিউনিকেটিভ ফাংশনের হলো যে স্টুডেন্টরা কি করবে, যে এই যে দেখো যে স্টুডেন্টস টু ইউজ ইংলিশ ফর এ ভ্যারাইটি অফ পারপাসেস ইন ইন্টারেস্টিং সিচুয়েশন, মানে তুমি কিন্তু এই বইটা থেকে অনেক কিছু শিখবা, ফিল ইন দ্য গ্যাপ শিখবা, উইথ ক্লু শিখবা, উইদাউট ক্লু শিখবা, পেয়ার ওয়ার্ক শিখবা, গ্রুপ ওয়ার্ক শিখবা, হ্যাঁ, তারপরে হলো প্যারাগ্রাফ রাইটিং শিখবা, ইমেল রাইটিং শিখবা, লেটার রাইটিং শিখবা, সবই কিন্তু তোমাকে এই টেক্সট বইটার মধ্যে করায় নেওয়া হবে। এবং এখানে কিন্তু আরও বলছে দ্যাট স্টুডেন্টস ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল Thus, students develop their language skills by practicing language activities and not merely by knowing the rules of the language. মানে তোমাকে কিন্তু গ্রামারের শুধু রুল জানলে হবে না, তোমাকে কিন্তু একই সাথে মানে গ্রামারের রুলগুলো কীভাবে মানে বাস্তব জীবনে প্র্যাকটিস করা যায় সেটাও কিন্তু তোমাদেরকে এই বইটা থেকে করিয়ে নেওয়া হবে। তো আমরা জানি যে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের সেন্টেন্স কমপ্লিশন নামে একটা টপিক আছে, সেই টপিকটার জন্য কিন্তু কিছু প্র্যাকটিস তারা টেক্সট বই রিলেটেড জায়গা থেকে দিয়েছে। যেমন দেখো এখানে বলছে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ দ্য ফার্স্ট, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ দ্য ফার্স্ট উইমেন হু ওয়েন্ট স্পেস। হ্যাঁ, ভ্যালেন্টিনা তেরেস্কোভা কি প্রথম মহিলা যিনি মহাশূন্যে গিয়েছিলেন। এরপর বলছি কি দেখো কল্পনা চাওলা ওয়াজ দ্য ফার্স্ট, তাহলে বলতে হবে কল্পনা চাওলা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন হু ওয়েন্ট স্পেস। এই যে দেখো এই যে শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট। হ্যাঁ, মানে এই সাবকন্টিনেন্ট থেকে দ্বিতীয় ব্যক্তি এবং প্রথম নারী হিসেবে তিনি মহাশূন্যে গিয়েছিলেন। এরপর বলছে ওয়ার্ক ইন টু গ্রুপস, এটা যদি তোমরা সম্ভব হয় দুই বন্ধু মিলে করবা যারা হলো ইংরেজি কথা বলতে তাকে আরও ভালোভাবে শিখতে আগ্রহী। এরপর বলছে কি দেখো যে এরপরে এখানে কিছু বলছে যে কিছু জিনিস আছে, কিছু ইনফরমেশন আছে, সেগুলো কার জন্য এটা তোমাকে দেখতে বলছে। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, মানে এই প্রশ্নগুলো তোমাকে কমপ্লিট করতে বলছে। এরপরে হলো এখানে কিছু মানে ইনফরমেশন আছে যে তারা উভয় কোন দিক থেকে এক এবং কোন দিক থেকে তারা ভিন্ন। এরপরে আমরা ইউনিট 2-তে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। এখানে কিছু সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের কথা আছে, সেগুলো আমরা দেখব। কিন্তু আমি তোমাদেরকে যেই জায়গাতে নিয়ে যেতে চাই, সেখানে নিয়ে যেতে চাই সেটা হলো যে এখানে কিছু কোশ্চেন আনসার তোমাদের জন্য করা হয়েছে, সেগুলো তোমরা দেখবা। এরপরে হলো এই ট্যাবল কমপ্লিশনটা কিন্তু তোমাদের করতে বলা হয়েছে। হ্যাঁ, তো ট্যাবল কমপ্লিশন কিন্তু আমাদের হলো
আমাদের ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের টেবল কম্পিটিশন করতে দেয়া হয়, হু, হোয়াট, উইস, ওয়েন। হ্যাঁ, তো এই টাইপের কাজগুলো কিন্তু তোমার এখান থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে বা তোমাকে প্র্যাকটিস করিয়ে নেওয়া হচ্ছে। এরপর বলছি কি দেখো 5 নম্বরে একটা কাজ দিচ্ছে যে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দেন মেক সেন্টেন্সেস উইথ দেম। তুমি নিচের শব্দগুলো কি করো, মানে মিনিং দেখো এবং সেগুলো থেকে বাক্য বানাও। যেমন দেখো আমরা এখানে শব্দ দেখছি আরবানাইট, পিক, ইমপ্লান্ট, ট্রান্সপ্লান্ট, স্যাটেলাইট, অরবিট, স্পিন অফ, ব্রেস, ইমেজিং, স্প্যাম। তো দেখো সবগুলো কিন্তু নতুন শব্দ। যেমন আরবানাইট মানে যারা শহরের অধিবাসী, পিক মানে আগ্রহ সৃষ্টি করা বা জাগিয়ে তোলা, ইমপ্লান্ট মানে হলো স্থাপন করা, ট্রান্সপ্লান্ট মানে হলো প্রতিস্থাপন, স্যাটেলাইট মানে স্যাটেলাইট, অরবিট মানে হলো ঘুরতে থাকা, তারপরে হলো স্পিন অফ মানে কোনো আবিষ্কার থেকে কোনো মূল আবিষ্কারের কারণে যে অতিরিক্ত আবিষ্কারগুলো হয় সেগুলোকে স্পিন অফ বলে। তারপরে ব্রেস মানে হলো এক ধরনের হাতে পড়ার ব্রেস। তারপরে ইমেজিং মানে হলো ছবির অনুলিপিকরণ বা ছবি প্রতিলিপিকরণ। স্প্যাম শব্দের অর্থ হলো অযাচিত মেইল বা অনাকাঙ্ক্ষিত মেইল। আচ্ছা, এরপরে হলো তো এই শব্দগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, আর ডিকশনারি থেকে আরও সুন্দরভাবে জানতে হবে, কারণ এগুলো কিন্তু একদম টোটালি নিউ কনসেপ্ট তোমাদের জন্য। হ্যাঁ, নিউ কনসেপ্ট। তো এই নিউ কনসেপ্টগুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারা চাই। এরপর বলছে হলো এখানে একটা সাবস্টিটিউশন টেবল দেওয়া হয়েছে, যদিও সাবস্টিটিউশন টেবল তোমাদের ওইভাবে ডাইরেক্টলি পরীক্ষা আসে না, কিন্তু তোমাদের এটাও করলে আরও কী হবে, তোমাদের দক্ষতা বাড়বে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে যে এখানে একটা চমৎকার জিনিস তারা দিয়েছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। মানে নিচের যে বক্স আছে সেই বক্সের শব্দগুলো থেকে তোমরা মানে এই বাক্যগুলোকে কমপ্লিট করো। দেখো এখানে যে শব্দগুলো আছে হাউএভার, অলদো, ওয়েন, লেট অ্যালোন, আনটিল, এই শব্দগুলো কিন্তু একই সাথে কানেক্টর হিসেবে ব্যবহার করা যায়, লিঙ্কের হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, তো কানেক্টর বা লিঙ্কের হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা তোমাদের ইংরেজির সেকেন্ড পত্রের যে দ্বিতীয় পত্রের যে মানে কানেক্টরের যে ব্যবহার আছে সেই ব্যবহারটা তোমাকে কি করবে, এগুলো এখান থেকে শিখে গেলে সেই জায়গায় ব্যবহারটা তোমার জন্য কি হবে, আরও সুবিধাজনক হবে। এছাড়া সেকেন্ড পার্টে আরও একটা মানে টপিক আছে, সেটা হলো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস। মানে সেখানেও কিন্তু হাউএভার, অলদো, ওয়েন, লেট অ্যালোন, আনটিল এই ধরনের প্রশ্ন দিয়ে কি করা হয়, তোমাকে গ্যাপ ফিলিং করতে দেওয়া হয়। সেগুলো মানে তোমরা যদি টেক্সট বই থেকে এগুলো শিখে যাও তাহলে সেকেন্ড পার্ট কিন্তু তোমাদের জন্য অটোমেটিক কী হচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। যেমন আমি তোমাদের একটা করে দেখাই, ফর এক্সাম্পল টেলিভিশন সেটস ওয়ার নট ওয়াইডলি অ্যাভেলেবল ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে বলতে হবে কি আনটিল দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে টেলিভিশন কি হয়নি, আমাদের জন্য অত বেশি কি হয়নি, পরিচিত হয়নি। তো এটা তারপরে লেট অ্যালোনের ব্যবহার তোমরা এখান থেকে শিখবা। তো এই ব্যবহারগুলো কিন্তু তোমাদের এখান থেকে শিখতে হবে। এরপরে হলো দেখো এখানে আমাদের ইউনিট 12 লেসন 2 সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এইজ ওল্ড ডিজিজ। এখানে কিন্তু বেশ কিছু শব্দ আছে দেখো। হোয়াট ডু দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন? অ্যান্টিজেন, সিমটম, স্টিগমা, মোমেন্টাম, মাইক্রোস্কোপিক, থেরাপি, এলিমিনেট, কোয়ান্টিটেটিভ, জিন, অ্যান্টিবায়োটিক্স, করোনিক, ইমিউনাইজ, থেরাপিউটিক, রিয়েজেন্ট। একটা শব্দও কিন্তু তোমাদের কাছে পরিচিত না, তোমাদের এসএসসি লেভেল থেকে এর একটা শব্দের সাথেও কিন্তু পরিচিত না, দু একটার সাথে পরিচিত আসো, যেমন জিন, তারপরে অ্যান্টিবায়োটিক, এই শব্দগুলোর সাথে পরিচিত আসো। হ্যাঁ, কিন্তু অন্য অন্য যে শব্দগুলো যেমন স্টিগমা শব্দের অর্থ কলঙ্ক বা দোষ, হ্যাঁ, মাইক্রোস্কোপিক মানে আণুবীক্ষণিক, হ্যাঁ, তারপরে হলো অ্যান্টিজেন মানে হলো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে বা কোনো টেস্ট করতে গেলে অ্যান্টিজেন ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে হলো প্রোভাইড দ্য ভার্বস অফ দ্য ফলোয়িং নাউন ওয়ার্ডস। এখানে বলছে কি নিচের যে ভার্বগুলো আছে, নিচের যে নাউনগুলো আছে, এই নাউনগুলোর সাথে তোমরা ভার্ব করো। তো তোমাদের কিন্তু ডিকশনারি ব্যবহার শিখতে হবে। কেমন, যে সিনথেসিস এই শব্দটা হলো একটা নাউন, এটার ভার্ব কী হবে, ভার্ব হবে সিনথেসাইজ। এরপরে স্ট্যান্ডার্ড, এটার ভার্ব কী হবে, স্ট্যান্ডার্ডাইজ। হ্যাঁ, এরপরে দেখো এলিমিনেশন, এটার ভার্ব হবে কি, এলিমিনেট। ডায়াগনোসিস, আচ্ছা ডায়াগনোসিসের ভার্বটা আমাকে দেখতে হবে, ডায়াগনোজ। আচ্ছা, তারপর ডোনেশন, ডোনেশনের ভার্ব কি, ডোনেট। হ্যাঁ, এরপর বলছে কি দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন অ্যাক্টিভ ভয়েস। নিচের বাক্যগুলোকে অ্যাক্টিভ ভয়েসে তুমি লেখো। তো এগুলো প্যাসিভ ভয়েসে আছে, তাহলে প্যাসিভ ভয়েসে যদি থাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে তোমাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস করতে হলে তোমাকে ভয়েসটা আবার নতুন করে দেখতে হবে। কিন্তু এগুলো কিন্তু সেই ভয়েস না যে আই ইট রাইস, রাইস ইজ রিটেন বাই মি, হি ইজ, তারপরে হলো হি ইজ ডুইং ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। এগুলো কিন্তু একদমই না, বরং এর চেয়ে অনেক জটিল জটিল কিন্তু, মানে এক তো তোমার ওয়ার্ডগুলো নতুন, তারপরে হলো লাইনগুলো অত্যন্ত বড়, এগুলো কিন্তু তোমাকে অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে এবং তোমাকে কিন্তু সেই মানে ভয়েসের নিয়মগুলো আবার নতুন করে তোমাকে কী করতে হবে, দেখতে হবে। তো
এবং এই ভয়েসটা কিন্তু তোমাদের কি তোমাদের ট্রান্সফরমেশনের যে 5 মার্ক আছে সেখানে কিন্তু তোমাদের 1 নাম্বার কিন্তু ভয়েস থেকে বরাদ্দ থাকে। এরপরে দেখো জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ ডাইরেক্টেড, নিচের বাক্যগুলোকে যেভাবে জয়েন করতে বলা হয়েছে সেভাবে জয়েন করা। যেমন এখানে ওয়েন ব্যবহার করতে বলা হয়েছে, অল দ্য ব্যবহার করতে বলা হয়েছে, তারপর হলো দ্যাট ব্যবহার করতে বলা হয়েছে, আফটার ব্যবহার করতে বলা হয়েছে, আবার 5 নম্বরে মানে দ্যাট ব্যবহার করতে বলা হয়েছে। তো এই ব্যবহারগুলো যদি তোমরা শেখো তাহলে তোমাদের কানেক্টর এবং মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেটাও সহজ হচ্ছে একই সাথে। তারপরে তোমাকে হলো মানে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড যেটা আছে সেটাও কিন্তু কভার দিচ্ছে এখান থেকে। তো এইভাবে করে কিন্তু তোমাদের করতে হবে এবং একই সাথে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যদি ইন্টারমিডিয়েটের এই বইটা এইচএসসির এই বইটা অত্যন্ত ভালোভাবে করতে পারো, কখনো যদি মানে চাকরির বাজারে তোমাদেরকে যেতে হয় সেখানে কিন্তু ফর এক্সাম্পল যখন তুমি অনার্স মাস্টার শেষ করে বিসিএস প্রতিযোগিতায় নামবে, মানে আমি তোমাদেরকে বিসিএস প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করছি না, কারণ বিসিএসসি একমাত্র অবলম্বন না জীবনের, কিন্তু যারা এইখানে যাবে সেখানে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন ফেস করবে। হ্যাঁ, এবং বর্তমানে যে বিসিএসের কোশ্চেন প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো কিন্তু ঠিক এইভাবে, সেখানে রিরাইট করতে দেওয়া হয়, জয়েন্ট সেন্টেন্স করতে দেওয়া হয়, নাউন থেকে ভার্ব বানাইতে দেওয়া হয়, ভার্ব থেকে অ্যাডভার্ব করতে দেওয়া হয়। তারপরে আমরা লেসন 3তে একটু দেখি এখানে কি আছে। এখানে দেখো কলাম এ করতে বলা হয়েছে, কলাম বি করতে বলা হয়েছে। তারপর 9 নম্বরে হোয়াট ডু দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড টার্মস মিন, এই শব্দগুলো দ্বারা কি বোঝা যায় এগুলো করতে বলা হয়েছে। এরপরে এখানে ইউনিট আমাদের হলো মানে লেসন লেসন 3 ইউনিট 2 এর লেসন 3, সেটাও কিন্তু সেখানেও কিন্তু বেশ কিছু নতুন শব্দ আছে। দেখো এই যে এক্সপ্লোরেশন, মার্শিয়ান, লঞ্চ, গ্র্যাভিটি, মাইলস্টোন, স্পেকুলেট, ন্যানো, ইন্টেরিয়র, ব্যাকটেরিয়া, আনপ্রেডিক্টেবল, সবগুলো কিন্তু নতুন শব্দ তোমাদের জন্য। এরপরে ইউনিট 3তে দেখো ড্রিম, এখানে ড্রিম নিয়ে বলা হয়েছে কি, দেখো অনেকগুলো নতুন শব্দ আছে। কালার, রেফারি, সিলভারি, রিয়েলিটি, নাইটমেয়ার, রোমান্টিক, শর্ট লাস্টিং, প্লেজেন্ট, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ড্রিমি, হন্টিং, ডে ড্রিম, শ্যাডোই, ড্রিমার, ফ্র্যাগমেন্টস, সবগুলো কিন্তু তোমাদের জন্য নতুন শব্দ। অত্যন্ত ভালোভাবে এবং সতর্কতার সাথে কিন্তু কী করতে হবে, তোমাদেরকে পড়তে হবে এবং নোট করে করে পড়তে হবে। এরপরে এই ড্রিম চ্যাপ্টারে যদি আমরা যাই, দেখো এখানেও বেশ কিছু শব্দ আছে যে এই শব্দগুলোর ওয়ার্ড মিনিংগুলো তোমরা লেখো, সেগুলো থেকে বাক্য বানাও। দেখো সবগুলো নতুন শব্দ: এম্পিরিক্যাল, ভিভিড, ভেগ, ফ্রাইটেনিং, বেফলিং, আনরাভেল, সাইকো অ্যানালিটিক, পার্সপেক্টিভ, মোটিভেশন, অ্যাওয়ারনেস, রিপ্রেসড, কগনিটিভ, স্টিমুলি, ইনকর্পোরেট, ক্লাটার, তারপরে হলো সাইকোথেরাপি, সবগুলো কিন্তু তোমাদের নতুন শব্দ, একদম কিন্তু নতুন নতুন আইডিয়া সব। এরপরে দেখো এখানে দুটো কবিতা আছে ইউনিট 3 লেসন 2তে, ড্রিম পোয়েমস। এই ড্রিম পোয়েমগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, একটা ডিএস লরেন্সের লেখা আর একটা হলো ল্যাংস্টন হিউজের লেখা। তো এই কবিতাগুলো কিন্তু তোমাদের একই সাথে মুখস্থ করতে হবে, কবিতাগুলো মুখস্থ করতে হবে, কারণ তোমাদেরকে কেউ হয়তো বলতে পারে যে একটা ইংরেজি কবিতা আবৃত্তি করে শোনাও, রিসাইট করে শোনাও, সেক্ষেত্রে কিন্তু তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে যদি কবিতাগুলো তুমি মুখস্থ করে নাও। এরপরে হলো এরপরে বলছে হলো যে আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের পরীক্ষাতে সামারি আসে অথবা থিম আসে, সেই থিম বা সামারি যদি আসে সেগুলো কিন্তু টেক্সট বই ভিত্তিক কবিতা মানে থেকে আসে, সেখানে 8 অথবা 10 নম্বর বরাদ্দ আছে তোমাদের জন্য। তো মানে তোমরা যদি এই কবিতাগুলো একই সাথে পড়ার সময় ভালোভাবে পড়ার সময় কবির সম্পর্কে একটু জেনে নাও এবং থিম ইত্যাদি ইত্যাদি জেনে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য কী হবে, হ্যাঁ, আরও সুন্দর হবে এবং একই সাথে পরীক্ষার প্রস্তুতিটাও সম্পন্ন হয়ে যাবে। এরপরে দেখো আই হ্যাভ এ ড্রিম, এই যে মার্টিন লুথার কিং জুনিয়র, তার সম্পর্কে তোমরা জানতে পারবে এখান থেকে, হ্যাঁ, এবং গুগল করে জানতে পারবে তার বক্তৃতাটা সে কোন প্রসঙ্গে দিয়েছিল, আই হ্যাভ এ ড্রিম। আচ্ছা, এরপরে এখানে কলাম এ কলাম বি আছে, এখানে দেখো সব কিছু নতুন শব্দ: সোয়েল্টারিং, ভিশিয়াস, রেসিস্ট, এক্সল্টেড, ক্রুকড, জ্যাংলিং, সিম্ফনি, মোলহিল, হ্যামলেট, জেন্টাইল। আচ্ছা, হ্যামলেট শব্দটার অর্থটা আমি বলে দিই, ছোট গ্রাম। এটা কিন্তু অনেক সময় হেলমেটের সাথে মিলে যায়, কেমন? আচ্ছা, তো এরপরে দেখো এখানে কিন্তু শব্দ আছে, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস উইথ দেম, মেক সেন্টেন্সেস উইথ দেম। এখানে ইন্টারপোজিশন, নালিফিকেশন, প্রোডিজিয়াস, ডিসকর্ড, হ্যামলেট, হ্যাঁ, সব কিন্তু নতুন নতুন সব কিন্তু। হ্যাঁ, তো তোমাদের কি করতে হবে বলো, এই জিনিসগুলো তোমাদের এইভাবে করে কি করতে হবে, পড়তে হবে। এরপরে আমাদের এটিকেটস অ্যান্ড ম্যানার্স আছে, তারপরে হলো এখানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কবিতা আছে, এই কবিতাও তোমাদের কি করতে হবে। এই কবিতাটা শেক্সপিয়ারের একটা নাটক থেকে আনা হয়েছে, কবিতাটা তোমাদেরকে দেখতে হবে, দেখার পরে এটার সামারি শিখতে হবে, এটার থিম শিখতে হবে। এই যে দেখো বলছে তোমাদের এখানে বইলেই দিছে, মেক এ সামারি অফ দ্য সং, এই গানটার একটা কি বানাও, সামারি বানাও। আচ্ছা, এরপরে হলো আমি আরেকটা যেটা দেখাবো, এখানে আরেকটা কবিতা আছে, শি ওয়াকস ইন বিউটি, লর্ড বাইরন। আচ্ছা, এরপরে দেখো ফোক মিউজিক, এই যে ফোক মিউজিক থেকে প্রায়শই পরীক্ষাতে প্যারাগ্রাফ আসতে পারে, হ্যাঁ, ফোক মিউজিক সম্পর্কে।
এরপরে হলো স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাট অ্যাডোলেসেন্স, মানে এই যে বয়ঃসন্ধিকালীন সময়ের যে কি যে ঝড় এবং ঝঞ্ঝাট যে সমস্যা, সেগুলো নিয়ে কিন্তু একটা ইউনিট আছে, ইউনিট 6। এই ইউনিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখো এখানে হলো মানে তোমাদের এই টেক্সটটা করা হয়েছে মানে 1 2 3 এরকম প্যারা প্যারা নাম্বার করে, এবং তোমাদের এখানে বলা হয়েছে যে লিস্ট অফ হেডিংস, মানে প্রত্যেকটা প্যারার বিপরীতে একটা হেডিং দেওয়া হয়েছে, এই হেডিংসটা তুমি মিলাও। এটা কিন্তু অনেকটা আইএলস ফরম্যাটের। আইএলসের যে রিডিং টেক্সট, আচ্ছা গ্রামারের জন্য কোন বই কিনবা, এটা হলো আইরিন সুলতানা আনা প্রশ্ন করেছে। আমরা রেফার করেছি একটা বই, আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও কেমন, যদি তুমি পিরোজপুর সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো। আচ্ছা, তো বলছে কি যে এই যে দেখো যে এখানে হেডিং দেওয়া হয়েছে, এই হেডিংকে এই ইস্যুর সাথে মিলাতে হবে। এই যে তো এই কাজটা কিন্তু আমাদের আইএলস রিডিং টেক্সটে দেওয়া হয়। তো যাই হোক, মানে এখানে কিন্তু বেশ কিছু দেখো নতুন শব্দ আছে: অ্যাডোলেসেন্স, ডিটারমিন্যান্টস, অ্যাকুইজিশন, ট্রিমেন্ডাস, এক্সার্ট, কনসিকোয়েন্স, ভালনারেবল, ইন্টারভিন, তারপর ট্রানজিশন। আচ্ছা, তো এই যে শব্দগুলো সবগুলো কিন্তু তোমাদের জন্য নতুন। তো তোমরা বুঝতেই পারতেছো যে এই বইটা তোমাদের অত্যন্ত ভালোভাবে পড়তে হবে। এই বইটা যদি সুন্দরভাবে দেখতে পারো, মোটামুটি 50 নাম্বার বা 60 নাম্বার তো আসে পরীক্ষাতে টেক্সট বই ভিত্তিক। তো মানে আমাদের পার্টে এই যে 60 মার্ক হলো তোমাদের রিডিং টেক্সটের উপরে 60 মার্ক। তো 60 মার্ক থেকে প্রায় 40 থেকে 50 মার্ক তোমাদের টেক্সট বই থেকে কমন পাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তো এইভাবে করে এই বইটাতে মোট 15টা ইউনিট আছে, যদিও সবগুলো ইউনিট সমানভাবে গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমরা যদি সবগুলো ইউনিটই সুন্দরভাবে দেখতে পারো, আশা করা যায় তোমরা তোমাদের উচ্চশিক্ষায় যখন যাবে তখন সেখান থেকে তো অনেক বেশি বেশি বেনিফিট পাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আশা করি যে এর দ্বারা যদি কিছুটাও তোমরা উপকৃত হতে পারো, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।